দ্রুত হুড়মুড়িয়ে বেরিয়ে যাওয়া তিতিরকে খেয়াল করলো ঈশান। ইচ্ছে করে আটকালো না, আটকাতে গেলে মেয়েটা উল্টে চেঁচামেচি করতো। দরকার কি? শান্ত থাকুক কিছুদিন, দূরে থাকুক তার কাছ থেকে। এখন অসময়ে তার কাছে আসা মানে ধ্বংস নিশ্চিত। ঈশান দীর্ঘশ্বাস ফেলে হাতের ফ্লাক্সটার দিকে তাকায়, দরজা চাপিয়ে টেবিলের উপর রেখেও এসে বসে বিছানায় ল্যাপটপটা চালু করে বেশ কিছু নোটিফিকেশন এসেছে, চেক করা দরকার। পরশুদিন থেকে রমজান, তার মানে তিতিরের ছুটি আর মাসখানেক। তারপর কি করবে? তিতির তো তখনই হোস্টেলে চলে যাওয়ার বায়না করবে। তখন সে কি করবে? একরাশ চিন্তা মাথায় হানা দিচ্ছে। নিশি নুরির মতো তিতিরকে কি এখানেই রাখা দরকার? এতদিন বিষয়টা গুরুত্ব না বুঝলেও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। কিন্তু সে যা করেছে, তারপর মেয়েটা তার কথা মেনেই বাধ্য মেয়ের মতো এখানে থাকতে মোটেও চাইবে না। ঈশানের চোখ বুঝে অশান্তি লাগছে, অস্থির লাগছে। তিতিরের সাথে বন্দি নিয়ে ও হাজার একটা চিন্তা মাথায় ঘুরঘুর করছে। সে যেটা ভাবছে সেটা যদি সত্যি হয়, তাহলে শক্তপোক্ত মন মানসিকতার ঈশান আশাদ স্বয়ং অসহায় হয়ে পড়বে। হাতে ফোনে ফ্ল্যাশ জেলে নিজের বাড়ির সামনে, দরজার সামনে দাঁড়িয়েছে তমা। পাশে তার মা দাঁড়িয়ে অপেক্ষা করছে নয়নের জন্য। যতই পাশের বাড়ি হোক, এত রাতে মেয়েটাকে একা কীভাবে যেতে দিতে হোক। নয়নকে সামনে বাগানে গেট খুলে এগিয়ে আসতে দেখে এক প্রকার ছুটে গেল তমা। তমার মা তা নিয়ে আর চোখে তাকিয়ে আসলো। মেয়ে তার বন্ধুর মতো। নয়নের প্রতি মেয়ের ভালোবাসা মেয়েটা তার কাছে স্বীকার করছে বহু আগে। নয়ন ভালো ছেলে, ভদ্র ছেলে, সব থেকে বড় কথা ঘরের ছেলে। পুরো মমফলে ঈশান নয়নের মতো আর একটা ছেলে হয় না। দেওয়ানবাড়ির ছেলেগুলির চরিত্র অন্যরকম। তাদের ওঠাবসা সেরকম ছেলেপেলের সাথে, যাদের সাথে মাঝরাতে মেয়েকেও ছাড়লে এক ফোঁটা চিন্তা হবে না। তমা নয়নের পাশে গিয়ে মায়ের দিকে হাত তুলতে তানিয়া ঘরে ঢুকে। দুজনে হাঁটছে পাশাপাশি বাড়ি, মাঝখানে একটা বাগান মাত্র। এ বাড়ি ও বাড়ি 5 মিনিটের পথ মোটে। তমা আর চোখে দেখছে নয়নকে। নয়নের মুখ বেশ গম্ভীর, যেটা সাধারণত থাকে না। আজ হঠাৎ এমন মুডের কারণ বুঝল না সে। ঘেঁষে আসলো খানিকটা। আস্তে হাঁটুন নয়ন ভাই। অন্ধকারে এ হাঁটা যায় এত দ্রুত? মনে হচ্ছে ট্রেনিং মিস করে ফেলবেন। নয়ন কথা বাড়ায় না, বরং গতি কমায়। আপনার কি মন টন খারাপ? কেন মনে হলো? কথা বলছেন না কেন? মাথা ব্যথা? ওষুধ খেয়েছেন? হ্যাঁ। অফিসে যাবেন কাল? যেতে হবে? নয়নের এত অতি সংক্ষিপ্ত জবাবগুলোতে বিরক্ত হয় তমা। আর দু একটা শব্দ যোগ করলে কি বাংলা বর্ণমালা ক্ষয় হয়ে যেত? আচ্ছা, লোক তো 2 দিন হলে দেখছি এমন ঝিমধরা। ও মা গো! হঠাৎ তমার চিৎকারে চমকে পিছনে ফিরল নয়ন। তমা পা চেপে ধরে বসে আছে। নয়ন ব্যস্ত হয়ে বুক ঝুঁকে পড়ে। কি হলো? তমা মুখ কাঁদো কাঁদো, চোখ টলমল করছে। কতবার বললাম আস্তে হাঁটুন, শুনলেন না? গেল তো অন্ধকারে, পাটা মচকে। আহারে আমার পাটা! নয়নের চোখে মুখে চিন্তার ভাঁজ পড়ল। দ্রুত হাত বাড়ালো পায়ের দিকে। চমকে পা সরিয়ে নিল তমা। এ কি করছেন? পায়ে হাত দিবেন না। নয়ন বিরক্ত হলো। ভ্রুদ্বয়ের মাঝে সরু ভাঁজ নিয়ে তমার হাত সরিয়ে দিল পায়ের উপর থেকে। আলতো হাত ছোঁয়ালো তমার বা গোড়ালিতে। তমার শরীর শিরশির করে উঠল। চোখ বুঝে নিল সাথে সাথে এখানটায়। তমা মাথা নাড়ল ধীরে সুস্থে। নয়ন পাখানা নড়াচড়া করলো খানিকটা। আসলে যতটা চিৎকার করে ব্যথায় অভিনয় করছে, তমা ততটা মোটেও ব্যথা পায়নি। খাঁটি বাংলায় বলতে গেলে ব্যথাই পায়নি। নয়নের সাথে খোলা আকাশের নিচে খানিকটা সময় কাটানোর ধান্দা। আনমনে হাসল। নয়ন ব্যস্ত হতে পাটা নড়াচড়া করে দিচ্ছে। ব্যথা আছে এখানে? থাক তো থাকবেই তো। চিনচিনে করছে, বাড়ালে অসহ্য ব্যথা। দেখি সরুন, উঠতে দিন। নয়নকে ঠেলে একা ওঠার ভান করতে হাতে বাহু চেপে ধরল নয়ন। আস্তে ওঠো। দাঁড়াতে পারছ? নয়ন নরম গলায় আরও খানিকটা গলে গেল মনখানা। এবার কেঁদে ফেলল। বেঁকে গেলে পা নিয়ে। দাঁড়াতে পারছি না তো। ও মা গো! দেখি ধরো আমাকে শক্ত করে, বলে নিজের হাত গলিয়ে দিল তমার কোমরে। তমা অভিনয়ের চোটে সত্যি সত্যি পড়ে যাওয়ার দশা করে বেরিয়েছে। আগত্যা উপায় নেবে খানিকটা ইতস্তত হলেও ধরল তমাকে। তমা কাঁধ জড়িয়ে ধরল নয়ন। দুজন লেপ্টে আছে একজন আরেকজনের সাথে। তমার দারুণ লাগছে। কেমন একটা শরীর শীতল স্রোত বইছে। এর আগে কখনো নয়ন ভাই তাকে স্পর্শ করেনি। এভাবে স্পর্শ তো দূর, হাতটাও ধরেনি। তিতির নিজের ঘরে পায়চারি করছে এপাশ ওপাশ। রাহাত ভাইয়ের চিন্তা, মাথা ফেটে যাচ্ছে। রাহাত ভাইকে আবার ফোনে পাচ্ছে না। কতবার যে কল করলো, কল বন্ধ। মহা সমস্যা। কাল যদি হুট করে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়, কী ঘটবে?
ভাবতে দম আটকে আসছে। ধীরে বেয়ে ধীরে স্থির পায়ে আওয়াজ দ্রুত এগিয়ে গেল তিতির। চোখ ছানাবড়া হয়ে গেল। নয়ন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে আসছে তমাকে। বেচারি তমার মুখটা দেখার মতো, ব্যথায় নীল হয়ে গেছে, বেশ ঘোরাচ্ছে। তিতির বড় বড় চোখ করে তাকিয়েছে। তমা নয়ন দুজনে তাকালো, দেখলো তিতিরকে। দরজার সামনে আসতে দরজা ছেড়ে জায়গা করে দিল ভিতরে আসার। নয়ন সুন্দর মতো বসিয়ে দিয়ে গেল বিছানায়। তিতির উদ্বিগ্ন করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? জবাবটা নয়ন দিল, পা মচকেছে সম্ভবত। তেমন কিছু নয়, ঠিক হয়ে যাবে। নয়ন দেরি করে না, ঘুমাতে পড়তে বলে বের হয়ে যায় ঘর থেকে। তিতির কেন ঈশানের থাকবে না প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে। তখন থেকে জিজ্ঞাসা করাটা উচিত কিনা বুঝতে পারল না। কেমন দেখাবে বিষয়টা ভেবে আর তুলল না। তিতির দরজা আটকে ঘুরতে আরেক দফা হতভম্ব হলো। তমা সুন্দর মতো লাফিয়ে বিছানায় উঠে বসেছে। তিতির কোমরে হাত দিয়ে ছুটে এলো বিছানার দিকে। তোর পা? কিসের পা? এই যে পা। তমা দুপা উঁচু করে তিতিরের দিকে। তিতির কপাল কুঁচকে, পা ব্যথা? এটা পীড়িতের ব্যথা, বুঝবি না তুই। আয় শুয়ে পড়, আর বল কি বলবি, শুয়ে শুয়ে গল্প করি। তিতির কপাল চাপড়। তার বোঝা উচিত ছিল যে মেয়ে সময় অসময়ে গাছে উঠে আম জাম পাড়ে, সে মেয়ে সামান্য অন্ধকারে পা মুচকাবে। নয়ন নামক অসুখের ব্যথাটা ওদিকে হতাশায় মাথা ঝাঁকায়। এগিয়ে গিয়ে হেলান দেয় বিছানায়, খুলে বলে রাহাতের কল দেওয়া থেকে অবধি শেষ পর্যন্ত সব কিছু। তমা ততক্ষণে সোজা হয়ে বসেছে, মুখ এখন দারুণ সিরিয়াস। চিন্তিত গেল বলে, যতটা না আমাদের বাড়িতে উম, মানুষ নিয়ে টেনশন, তার থেকে বেশি টেনশন হচ্ছে রাহাত ভাইকে নিয়ে। লোকটা পাগল না হয়ে যায়। তিথির কথা বলতে পারে না। তোমার কথা একদম ঠিক। আমি কি করব এখন? ওনাকে কিভাবে বলবো সব? তমা ভাবে কিছুক্ষণ, তিতিরের দিকে তাকায়। ঈশান ভাই খুব রেগে যাবে। তিতির উল্টো বাঁকায়, বাঁকা হাসি ফুটে ওঠে। ওনার সমস্যা হবে কেন? আমি কে ওনার বউ? মানে না তো, মুখের কথা বলছি। তোকে কে বলছে? অনিয়াপু বলছে। সে তো তার বন্ধুকে ডিফেন্সে বলছে। মোটেও না। আমরা সবাই তোকে খুব ভালোবাসি। বড় ভাইয়া তোর জন্য সঠিক না হলে আমরা কেউ তোকে বারবার বোঝাতে আসতাম না। অনি আপুও না। আমার মনে হয় অন্য ঘটনা। অনি আপু কি একটা বলতে গিয়ে বলল না। তিতির কোলের উপর বালিশ নিয়ে বসে, হোক যা ইচ্ছে, কারো কথায় আমি গলছি না। আমাকে ঠকানো হয়েছে মিথ্যে বলে। বিয়ের আগে ওনার অন্য মেয়ের সাথে সম্পর্কেও কথা ঘুণাক্ষরও কেউ আমাকে টের পেতে দেয়নি। অথচ এবারে সকলে জানতো, বড় মামুনি, বড় মামা, এমনকি দিদা। জানতাম না শুধু আমি। এটা আমাকে ঠকানো হয়েছে, আমি বোঝাই এবারে। তমা আগলে ধরল তিতিরকে, গালে গাল ঠেকায়। বোকা মেয়ে। বোঝা হলে অন্য কোথাও বিয়ে দিয়ে বিদায় করতো, ঘরের ছেলের সাথে বিয়ে দিয়ে ঘরে রাখতো না। তিতিরের ছল ছল চোখ নিয়ে চুপ করে থাকে। কিন্তু উনি নিজে বলছেন রুষার সাথে বিয়ের দিন, ওটা মিথ্যে। তোকে এসব কান পড়া কে দিয়েছে বলতো? যেখানে উনি নিজেই স্বীকার করছেন। করুক স্বীকার। নিয়াজ ভাইরে সবাই বলছে বড় ভাইয়ে মিথ্যে বলছে তোকে। কারণ কি সেটা বলার? সেটা তো জানি না, তবে আছে তো অবশ্যই। যতদূর বুঝলাম বড়সড় কারণ। তিতির ভাবুক হয়। যা ইচ্ছে কারণ থাকুক, এত সহজে মাথা নোয়াবার পাত্রী নয় সে। আত্মসম্মানের কাছে এক চুলো ছাড় দেবে না সে। যা হবার হয়েছে। আপাতত রাহাত ভাইকে আটকানো দরকার। সব কথা বুঝিয়ে বলা দরকার। রাহাত ভাই আবারও ফোনে পাচ্ছি না, কি করি বলো তো? সকালে চেষ্টা করি, ভোর ভোর হতে পারে তখন। তিতির একমত হয়, মনটা শান্ত হয়ে যায় কিছুদিন। গভীর রাত, ঘড়ির কাঁটা সময় দাঁড়াচ্ছে 2:30। ঈশান ঘর ছেড়ে বেরিয়ে এসে দাঁড়ালো তিতিরের ঘরের সামনে। মেয়েটা দরজা খুলে ঘুমায়। আজও কি দরজা খুলে ঘুমিয়েছে? ভিতরে যেতে ইচ্ছে হচ্ছে, কারণটা ইচ্ছে ছাড়া। তবু মন চাইছে। বেশ খানিকক্ষণ দরজার সামনে পায়তারা করছে। ঘরে শুধু তিতির নেই, তমও আছে। বিধায় এত ইতস্ততা কাজ করছে। 7-5 ভেবে বেয়াদবের মতো ঘরে ঢোকার পরিকল্পনা বাতিল করে এসে ফিরল নিজের রুমে। মেয়েটা মাত্র একদিন ছিল রুমে, অথচ ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বিছানায় তাকিয়ে রইল। গতকালের দুজনের বিশেষ মুহূর্ত চোখের সামনে ভেসে উঠল। মৃদু হাসল ঈশান। চেয়েছিল মেয়েটাকে শাস্তি দিতে। ভালোই তো বাসেনি কখনো। তার সামনে অন্য পুরুষের কথা বলার শাস্তি, তার সাথে বেয়াদবি করার শাস্তি, সব ছাপিয়ে এখন অন্য অনুভূতি কাজ করছে একদিনের ব্যবধানে। এ আবার কেমন অনুভূতি? বুকটা কেমন জোরে সোরে শব্দ করছে। বাড়ির সবাই বারবি ডাকে, পুতুল ডাকে। ভুল ডাকে না, সাক্ষাৎ পুতুল একটা। মুখ জোড়া রাজ্যের মায়া কাজ করে। ঈশান ফেলে দিননি
দীর্ঘশ্বাস ফেলে ঈশান সম্পর্কটা না স্বাভাবিকভাবে শুরু করতে পারলো, আর না তো সামনে পারবে কি না তার নিশ্চয়তা দিতে পারছে এখনই। তিতির এখন আর বিবাহিত বউ, কিন্তু বোনদের কথা আলাদা করে ভাবতে হবে। ফোনের নাম্বার ডায়াল করো কারো একটা, সাথে সাথে রিসিভ হলো। ছবিগুলো ডিলিট হয়েছে, কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই, তবে কারোর ল্যাপটপের ফোল্ডারে আছে। ওটা সহজে ডিলিট হবে না। ট্রাই হার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল, ওকে? ফোন রেখে আঙুলে কপাল ঘষে ঘটনা কি থেকে সে আটকে আছে ভাবতে সব গুলিয়ে যাচ্ছে। কাক ডাকা ভোরে ঘুম ভেঙেছে তিতির। আবহাওয়া মোটামুটি স্বাভাবিক আজকে, মেঘলা পরিবেশ যদিও, তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত বোঝা যাচ্ছে না। তমা বেঘরে ঘুমাচ্ছে, ফোন হাতে নিতে চোখ ছানা পড়া। রাহাত ভাইয়ের বেশ কয়েকটা মেসেজ। দু হাতে চোখ মুখ ডলে তমাকে ডেকে তুলল তিতির। ঘুম ঝরানো চোখ মুখে তমা। রাতে দুজনে বেশ রাত অব্দি জেগেছিল। এত সকাল সকাল ডাকায় ঝিমুনি ছাড়ছে না। কল করব? করবি মানে করে ফেল। কাপা হাতে ডায়াল করলে তিতির। কয়েকবার রিং হওয়ার পরে কল তুলল রাহাত ভাই। স্পষ্ট কণ্ঠ, সেও হয়তো ঘুম থেকে উঠছে বেশ আগে। রাহাত ভাই, পড়ি। রাতে এতবার কল করেছিলে আমি খেয়াল করিনি একদম। এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম। ঘুম ভাঙার সাথে সাথে তোকে ব্যাক করছি, তুই হয়তো ঘুমাচ্ছিলি। সব ঠিক আছে? তিতির তমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল। তমা মাথা নাড়ে, বলতে বলে, আপনি আজকে আসবেন না দয়া করে। ওপাশ থেকে রাহাত চমকালো, তবে কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, কেন, কোনো সমস্যা? ফোনে এত কথা বলা সম্ভব না রাহাত ভাই, তবে দিদার শরীর ভালো না। গত সপ্তাহে হার্ট অপারেশন হয়েছিল। এখন কোনো কিছু নিয়ে আলোচনা মানে? বুঝতেই পারছেন। আমি তো। রাহাত ভাই, আপনি একবার দেখা করতে পারবেন? আসলে তো দেখা। প্লিজ রাহাত ভাই। বেশ, আসবেন না আজকে? কোথায় দেখা করতে হবে বলো, কোথায় আসবো? অত দূর থেকে আসবেন? এতগুলো ঘন্টার ব্যাপার, ফোনেই বলতে পারতাম। কিন্তু এত ভাবছো কেন? তোমার জন্য আমি কি কি করতে পারি আন্দাজ নেই তোমার। কয়েক ঘন্টা জার্নি তো মামুলি, এত এত হেজিটেট করছো কেন আহ, আমার কাছে? না মানে বাসায় আসতে নিষেধ করছি, কিন্তু সেই দেখা করতে বলছি। ওটা কিছু ভেবো না এত। দেখা করলে বরং ভালোই হবে। তোমার পরিবার সবার সম্পর্কে আগে জেনে নিই, তারপর দু একদিনের মধ্যে তোমার বাড়িতে প্রস্তাব নিয়ে যাব। এতেই বরঞ্চ ভালো হবে। পরিবারের সম্পর্ক না জেনে শুনি আগেই গেলে দুপক্ষে অপ্রস্তুত হবে। আমি রওনা দেবো তাহলে একটু পর। পৌঁছাতে সম্ভবত রাত হবে। বাসে আসবো, তাহলে দ্রুত পৌঁছাবো। আমি লোকেশন পাঠিয়ে দেবো কোথায় মিট করবে। ঠিক আছে। সরি রাহাত ভাই। বারবার সরি বলে কেন আমাকে ছোট করছো বলো তো? তোমার জন্য আমি মরতেও পারি। এসব নিয়ে একদম কিছু মনে করবে না। রাখি এখন, কেমন? রাহাত ফোন রাখে। তিতির স্থির হয়ে বসে পড়ে। রাহাত ভাই সবটা শোনার পর কি পাগলামি টেনে করবে ভাবতে ভয় করছে। ঈশান কফি হাতে গার্ডেনে এসেছে। রাইসুল সাহেব তাকে আজকেও অফিস যেতে বারণ করছে। চন্দ্রা দেওয়ান পই পই করে নিষেধ করছে। অগত্যা নয়ন অফিসে গেলেও সে বাড়িতে বসে আছে। যদিও যে কারণে তাকে বাড়িতে থাকতে বলা হয়েছে, সেই বউ নামক নারীর মুখদর্শন এখনো অবধি করতে পারেনি। হাত বাড়িয়ে সময় দেখলো 8:37। ব্রেকফাস্ট করে এসে বসেছে এখানে। রাতে ঘুম হয়নি একদম। বিয়ের শাদির চক্করে ঘুমটুম চলে গেছে। একবারের জন্য তিতিরকে দেখতে পাচ্ছে না। তমা এসেছে, তার মানে নিশ্চয় রাত জেগেছে মেয়ে দুটো। এর মধ্যে কয়েকবার আর চোখে তাকিয়ে দোতলা তিতিরের বারান্দায় সবুজে ঘেরা গাছপালা, হরেক রকমের ফুল, পাতাবাহারের গাছ। তার মাঝখানে একটা খাঁচা ঝুলছে, সেটাই একজোড়া টিয়ে পাখি। খাঁচাটা এ সময় বারান্দা দেখে কপালে কয়েকটা ভাঁজ পড়লো। তার মানে মেয়েটা উঠেছে। তাহলে সকালে নিচে নামলো না কেন? নাকি সে আগেই নামার আগে ব্রেকফাস্ট করে আবার রুমে গেছে? ঈশান হাত বাড়িয়ে ইংরেজি সংবাদপত্র নেয়, মনোযোগ দেওয়ার চেষ্টা করে। সদর দরজার দিকে চোখ পড়তে সরু হয়ে এসে নুড়ি বেরোচ্ছে। এত সকালে একা যাচ্ছে? এমনিতে নিশি নুড়ি একই ভার্সিটি যাওয়া, একসাথে যাতায়াত করে। গলা উঁচিয়ে ডাকলো। নুড়ি চমকে বাগানের দিকে তাকালো। ঈশানকে দেখে মুখখানা আরো শুকিয়ে এলো মেয়েটা। বোধহয় এই ভয়টা পাচ্ছিল। দ্রুত বেরিয়ে যেতে পারলে বাস্তব। গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো ঈশানের সামনে। ঈশান মুখ বেশ গম্ভীর, ভারী করে বলে, এত সকালে কোথায় যাচ্ছিস? ভার্সিটি। নিশি নেই? বড় অপরাধ, ক্লাস নেই? গাড়ি নিয়ে যাচ্ছিস না কেন? শুকনো ঢোক গেল নুড়ি। রিক্সা করে ভালো লাগে। ঈশান কিছু বলে না, তীক্ষ্ণ চোখে পরখ করে এসে বোনকে, বস এখানে। হঠাৎ এই কথায় বুঝতে পারে না নুড়ি। অবাক হয়ে জিজ্ঞেস করে, বুঝতে বললাম বড় ভাইয়া, আমার দেরি? বুঝতে বলছি। নুড়ি শুকনো মুখে বসে। এ বাড়ির কোনো ভাই বোন ঈশানের উপর কথা বলার সাহস পায় না, সে তো আরও বেশি ভয় পায়। ঈশান ফোন বের করে নিঃশব্দে কাউকে। নুড়ি নিঃশব্দে হাসছে। জিজ্ঞাসা করার সাহস পায় না। এই মুহূর্তে তাকে বসিয়ে রাখার কারণ। ঈশান
বোধহয় নিজ থেকে বুঝলো নুরির মনের ভাব। কফিতে চুমুক দিল। হাতে সংবাদপত্রের ভিতর থেকে পাতা বের করতে করতে গম্ভীর গলা বলল, নাইম আসছে তোকে নিতে। নুরি মুখখানা চুপসে গেল। আমি যেতে পারতাম তো বড় ভাইয়া। নাইম ভাইকে আবার কথা শেষ করার আগে ঈশান তপ্ত চোখে দেখে চুপ হয়ে গেল নুরি। নাইম অফিসে যাবে, তোর ভার্সিটির সামনে দিয়ে তোকে ড্রপ করে দিবে। আর কয়েকদিন একা একা বের হবি না, কাউকে সাথে রাখবি। অনিচ্ছায় মাথা নাড়ে নুরি। উসখুস করতে থাকে এক প্রকার। তুই কাউকে ভালোবাসিস? আচমকা ঈশানের এমন প্রশ্নে মোটেও আশা করেনি নুরি। কিংকর্ত বিমূঢ় হয়ে গেল। বড় বড় চোখ তো করে তাকালো। চোয়াল ঝুলে গেল। ঈশান মুখ না তুলে প্রশ্ন করছিল বিধায় নুরি অস্বাভাবিক মুখের ভাবভঙ্গি তার নজরে পড়ল। তবে উত্তর না দিয়ে আর চোখে তাকালো। নুরি ততক্ষণে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। ভালোবাসিস? না তো, তেমন কেউ নেই। নিশিকে জিজ্ঞাসা করলে ওই নিশ্চয় তোর মতো জবাব দিবে। নুরি আরেক দফা চমকায়। সে তো কিভাবে জানবে? অবশ্যই ঠিক নিশিও এটাই বলবে। নিয়াজ ভাইয়ের সাথে প্রেমে থাকা কথা বললে ঈশান নিশ্চয় খুন করে ফেলবে তাদের। ঢোক গিলে মিনমিন করে বলল, সেটা আমি কিভাবে বলবো ভাইয়া? সারাক্ষণ তো একসাথে থাকিস। ওর কেউ নেই? আমি জানি না ভাইয়া। তার মানে জানিস? মহা সমস্যায় পড়ে গেল। নুরি কী বলবে ভেবে পেল না। চুপ করে রইল। পছন্দ করা অন্যায় নয়, আবেগে পড়ে ভুল মানুষে জীবনে আর না অন্যায়, ঘোরতর অন্যায়। মেয়ে মানুষ হয়ে জন্মেছিস, এই ভুলটা জীবনে এলোমেলো করে যথেষ্ট। নুরি ভেবে পায় না হুট করে তাকে এত সব বলার মানে কি। মনে মনে শত গালি দেয়। তাদের বারবিটাকে বিয়ে করে ঠিকই তো কষ্ট দিচ্ছে, আবার বোনদের জ্ঞান দেওয়াচ্ছে, মুখে কিছু বলে না। আশেপাশের অবস্থা ভালো না। তোদের পাশে ভার্সিটিতে 3টা মেয়ে এই মাসে অসম্মানিত হয়েছে। সোশ্যাল মিডিয়া হয়েছে। জানি ভাইয়া, চিনি আপুগুলোকে। একজন বড় অপুর ব্যাচমেট। ঈশান কফির কাপ রেখে হাঁটুতে হাত রেখে ঝুঁকে বসে। দোষ কিন্তু আমি আগে মেয়েগুলোকে দেব। ওরা আবেগকে প্রশ্রয় দিচ্ছে, এটা হওয়া যাবে না। মেয়েদের হতে হবে স্ট্রং। সহজে গলে যাওয়া যাবে না, মিশে যাওয়া। এমন হলে মেয়ে জাতি বর্তমান সমাজে টিকতে পারবে না। বড় হয়েছিস, আশা করবো বুঝছিস সবটা, মেনেও চলবি। নুরু সজলে উপর নিচ মাথা চালায়। গেটের কাছে গায়ের হর্ন পাওয়া যায়। ঈশানের ফোনে এর মধ্যে নাইমের মেসেজ এসে পড়ছে। যা নাইম, ও ড্রপ করে দিবে। রাস্তায় কোথাও নামবি না। নুরি গেটের দিকে এগোয়। গাড়ি উঠে বসে। তাকে দেখে একগাল হাসে নাইম। নুরি কাচুমাচু হয়ে বসে পড়ে। ঈশানের কথাগুলো কানে বাজছে তার। সিট বেল্ট বেঁধে নাও। হ্যাঁ, বল বেলটা বেঁধে নাও। নুরি সিট বেল্ট বেঁধে আরাম করে বসে। নাইমের দিকে তাকাচ্ছে না। দৃষ্টির সামনে ধান ক্ষেতের মাঝ দিয়ে পাকা রাস্তার উপর দিয়ে চলছে গাড়ি। নাইম এর মধ্যে বেশ কয়েকবার গ্লাসে খেয়াল করছে নুরিকে। মেয়েটা মায়াবী, বাকিদের থেকে গায়ের রং শ্যামলা, তবে মুখে অসম্ভব মায়া। এ মায়া সে আটকেছে বহু আগে। তবে নিয়াজের মতো ঈশানকে ভয় পেয়ে প্রকাশ করে নেয় সে প্রেম ও অনুভূতি। তাছাড়া নিশি যেমন স্বইচ্ছায় ভালোবেসে নিয়াজকে নিজে আগ বাড়িয়ে এসেছিল নুরির ভিতরে, তার প্রতি সেরকম কিছু কখনো দেখেনি। সেও যদি প্রকাশ করে, আড়ালে আবডালে দেখে গেছে বন্ধুর বোনকে। দুপুর গড়িয়ে বিকেলের শেষ ভাগ। সূর্যি মামা যদিও দিব্যি আলো দিচ্ছে। সারা সকাল মেঘের ঘনঘটা কাটিয়ে রোদের দেখা মিলছে দুপুরের দিকে। আবহাওয়া একদম ঠান্ডা। তিতির ব্যস্ত বাইরে যাওয়ার জন্য তৈরি হতে। অবশ্য তমা তাকে নিয়ে যাবে। একে তো তাকে একা যেতে দেওয়া হবে, তার উপর সে নিজেও চায় না একা যেতে। তমা বাড়ি থেকে তৈরি হয়ে রাস্তায় অপেক্ষা করবে। রাহাত ভাই এর মধ্যে মেসেজ করে জানিয়েছে সে প্রায় কাছাকাছি, ঘন্টা দেড়েক লাগবে। তার মানে এখানে পৌঁছাতে আনুমানিক সন্ধ্যা 7:30 বাজবে। কাছের একটা ক্যাফেতে দেখা করতে বলছে। তাদের বাড়ি অবশ্য বেশ দূরে, মমফল ছেড়ে শহরের দিকে। এখান থেকে তার যেতে ঘন্টাখানেক লাগবে। ঈশান সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে ডাক পড়ল রাহেলা দেওয়ান। হন্তদন্য শাশুড়ির ঘর থেকে বেরিয়ে এলেন। ছেলেকে দেখে মুখ গোমড়া করে বললেন, কোথায় ছিলি সারাদিন? কাজে। তোকে বারবার বললাম তিতিরকে নিয়ে একটু ঘুরে আয়, ভালো লাগবে দুজনে। কাজ ছিল মা। সবাই কোথায়? রাহেলা শাড়ির আঁচলে ছেলের ঘামে ভেজা মলিন মুখটা মুছে গেল। নুরি নিশিরা ছাদে কী সব গাছ এনেছে নুরি ফেরার পথে। ঋষি, রোশনি, রাফি ওখানে। আর বাকিরা? রাহেলা মুখ টিপে হাসে। ঘুরে ফিরে ছেলের নিজের বহুর সন্ধান চাইছে, সেটা মুখ ফুটে হল। তো চাচিরা দিদার রুমে, বাবারা অফিসে। ঈশান হতাশ হয়, উৎসুক করে। মাটা তার সবার কথা বলছে, অথচ যার কথা শুনতে চাচ্ছে তার কথা বাদে। ছোট্ট করে বলে, ও। রাহেলা এবারে হেসে ফেলল ছেলের মুখ দেখে। গলার আওয়াজ নামিয়ে বলল, তোর বউ অবশ্য ঘরে, যদি বের হবে একটু।
ঈশান চমকালো, তাকালো মায়ের দিকে, গম্ভীর গলা বলল, বের হবে মানে? সন্ধ্যাবেলা বের হবে? তমা আছে সাথে, বাড়ির গাড়ি নিয়ে যাবে। ঈশান কথা বাড়ায় না, দ্রুত পায়ে উঠে আসে উপরে। সে যা আন্দাজ করছিল বিষয়টা সম্পূর্ণ ভুল নয় তাহলে। খোঁজ নিয়ে জেনেছে রাহাত নামের ছেলেটা আজকে আসছে, তার মানে ধারণা ভুল নয়। তিতির সম্ভবত তার সাথে দেখা করতে যাচ্ছে। হাতের মুঠ শক্ত হয়ে গেল, রক্তিম আবার ধারণ করলো চোখ জোড়া, দাঁতে দাঁত চেপে নিজের ঘরে এলো। ঠিকই ধরেছিল, মেয়েটা তার রুমে নেই, পাশে হাঁটা দিল তিতিরের রুমে। রাগে মাথা টনটন করছে, দরজা নক করার প্রয়োজন বোধ করলো না, জোরসোরে ধাক্কায় দরজা খুলে দিল। তিতির তৈরি হচ্ছিল, নেভি বলে আনারকলি খানার পিছনের চেন আটকানোর জন্য চেষ্টা করছিল বেশ খানিকক্ষণ। সম্ভবত কিছু একটা আটকে গেছে, টানাটানি করতে গিয়ে ঘেমে নেমে একাকার। আচমকা দরজা খুলে ঈশানে প্রবেশে হতভম্ব হয়ে গেল তিতির। সামনের খোলা চুলগুলো দ্রুত পিছনে ঠেলে দিল, একরাশ কালো কেশ এসে আড়াল করলে উন্মুক্ত পিঠখানা। ওড়না খুঁজলে এদিক সেদিক, ওড়না সম্ভবত বাথরুমে। কি এক লজ্জার অবস্থান! এক ছুটে গিয়ে ওড়না আনতে চাওয়াই বরং আরও এম্বারেসিং। ঈশানের দৃষ্টিতে দেখেছে মেয়েটাকে ইতস্তত, যা দেখার এর মধ্যে দেখে ফেলেছে। ফর্সা পিঠ জুড়ে হালকা গোলাপি রঙের কাপড় টুকরোখানা চোখ এড়ায় না কোমর অবধি। সে নিজেও অপ্রস্তুত হয়ে পড়েছে, তবে তিতিরের চোখে কাজল বাকি অনুভূতি মিলিয়ে গেল। কমতে থাকা রাগ তরতর করে বেড়ে চলল মাথায়। এক নিমিষে সাজগোজ করছে মানে? ঝটপট করে দরজা আটকালো, তিতির চমকে উঠল এহেন। দরজা আটকাতে দেখে বুকের ভিতরটা ডিম ডিম শব্দটা স্পষ্ট থেকে স্পষ্টতর হলো। যতই সাহস দেখাক না করে, এই লোকটাকে দেখলে তার সব কেমন এলোমেলো লাগে। ঈশান ততক্ষণে সামনে এসে দাঁড়িয়েছে, চোখে মুখে আগুন ঝরছে। তিতিরের ভিতরটা কেটে উঠল। ঈশানের এমন দৃষ্টি ঝড় তোলে তার মনের ভিতর, তবে নিজেকে সামলে নিল, দ্রুত পায়ে পাশ কাটিয়ে সরে যেতে লাগলো বাথরুমের দিকে। চুলে টান পড়ল, চুলে গোড়া থেকে আর্তনাদে চেপে উঠল মেয়েটা। আহ, কি করছেন? ছাড়ুন তো। লাগার জন্যই টেনেছি। দেখলি দাঁড়িয়ে আছিস, পাশ ফিরে কোথায় যাচ্ছিস? তিতির তেতে উঠল। একে তো একটা মেয়ের ঘরে নক না করে ঢুকছেন, তারপর দেখলেন সে কি অবস্থায় আছে, একটু তো নজর সংযত করে ঘুরে থাকতে পারতেন। ঈশান ফিচেল হাসল, তবে দৃশ্যমান না সে হাসি। দরজা লক করিসনি কেন? আমার ঘরে বেয়াদবের মতো নক না করে কেউ ঢুকে? ঈশানের চোখ মুখ দেখার মতো, রাগে লাল হয়ে গেছে, পেঁচিয়ে তোলো চুল। আমি বেয়াদব? ব্যথায় চোখ জোড়া ভিজে উঠল, ঘাড় পিছন দিকে হেলে গেছে। টেনে ছাড়াতে চাইলে ঈশানের হাত পারল না। তা নয়তো কি, নখ না করে ঢোকা বেয়াদবি নয়? ঈশান এক ঝটকা নিজের সাথে মেশালো, তিথির উন্মুক্ত পিঠে ঠেকালো ঈশানের সাথে। দেখবি বেয়াদবিকে? পিঠের চুলগুলো সরিয়ে ফেলল পিঠ, চোখ সরালো সেখানে। চোখের সামনে ভাসলো বিয়ের রাতে সেই নারীদের ছবি। আচমকা ঠোঁট ছলো, শিউরে উঠল মেয়েটা, টপ টপ করে পড়লো দুফোঁটা পানি। সবে সরে যেতে পারল না ঈশানের শক্ত বাঁধানো থেকে। দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ছেন না কেন? কী ধরনের অসভ্যতা এসব? ঈশান ঠোঁট চালো সেখান থেকে। শরীর মেয়েটার শরীরে ঘ্রাণটা কেমন নেশা করছে, টানছে তাকে। অসভ্য যে, তাই অসভ্যতা করছে। ছাড়ুন। ঈশান মাথা নোয়ারও আবারও একবার ঠোঁট ছোঁয়াতে, তবে দরজায় জোরে সোরে কড়াঘাতে চমকে উঠল। দরজার লক করা, কিন্তু ঈশানের হাতের বাঁধন ঢিল হতে ছিটকে সরে আসলো। তিতির চুলগুলো দিয়ে আবারও আড়াল করলে পিঠ। তপ্ত দৃষ্টি নিক্ষেপ করতে চাইল ঈশানকে, তবে গলার আওয়াজ পাওয়া গেল দরজায়। তমা এসেছে। তিতিরের দেরি হচ্ছে এজন্য বোধহয় চলে এসেছে। তুমি নিচে অপেক্ষা কর, নামছি আমি 5 মিনিট। তিতির ঈশানের দিকে ফিরে ছুটে গিয়ে ঢুকলো বাথরুমে। শরীর কাঁপছে, এক আকাশ সমান রাগ, ঘৃণা, অভিমান করতেছে এই লোকটাকে। বুক চিরে বের হতেছে দীর্ঘশ্বাস। উপরে উপরে এক রূপ দেখে ভিতরে অন্য অনুভূতি লালন করার কষ্ট এখন বুঝতে পারছে না। 3 কবুল বলা বাধা স্বামীকে ভালোবেসে ফেলছে, কিন্তু কিছুতেই সে প্রকাশ করবে না, কিছুতেই না। যে স্বামী বিয়ের রাতে অন্য নারীর সঙ্গের কথা করতে পারে, সে স্বামী আর যাই হোক, তার দুর্বলতা সে দেবে না, কক্ষনো না। বাথরুম থেকে সময় নিয়ে তৈরি হয়ে বের হবে তিতির। তার আশা ছিল ঈশান এতক্ষণ চলে যায়। দরজা খুলে বিছানার পাশে বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে ঈশান কঠিন মূর্তিতে দাঁড়িয়ে রইল। থাকতে দেখতে চিত্ত কাঁপল তার। এই দৃষ্টি হৃদয় অবধি যায় তার। সরিয়ে নিল নিজের বেহারা দৃষ্টি। টেবিল থেকে ফোন আর পার্স নিয়ে দ্রুত বেরিয়ে যেতে চায় ঈশান। বাদ সাজে এবারে
দরজার সমানে এসে শটাং দাঁড়ায়। তিতিরের চোখ মুখ কুঁচকে ফেলে। ঈশানের মতিগতি বোঝার চেষ্টা করছে সে। গলা কঠিন করলো, চোখে চোখ ঢুকলো। কি সমস্যা? পথ আটকাচ্ছেন কেন? কোথায় যাচ্ছিস? তিতির একই রকম ভঙ্গিতে বলে ওঠে, বাইরে যাচ্ছি, দেখতে পাচ্ছে না? পথ থেকে সরে দাঁড়ান, দেরি হয়ে যাচ্ছে আমার। ঈশান নির্বিকারভাবে তাকিয়ে রাখে, তবে রাগের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। গম গমে গলে বলে, বাইরে যাচ্ছি সেটা তো দেখতে পাচ্ছি, এত সেজেগুজে একা কোথায় যাচ্ছি এই ভর সন্ধ্যাবেলা সেটা বল। তিতিরের মেজাজ খারাপ হলো। কোথায় সেজেছে সে? লোকটা চোখে কম দেখে। এক প্রকার উচ্চ গলায় বলল, আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। ঈশানের মুখ কাঠিন্য হয়, হাতে চেপে ধরে তিতিরের বাহু। ব্যথায় মেয়েটা কেঁপে ওঠে। বাধ্য তুই? আই অ্যাম ইউর হাজব্যান্ড। অন্য কথা সময় হলো কথাটা কি খুশি হতো তিতির। সে জানে আজ হাসি পেল, বিদ্রূপের হাসি। মুখ ফুটে উঠল সে হাসি। হটে যোগ দেওয়ান সাহেব। বিয়ের দিন অন্য নারীতে সাথে কোয়ালিটি টাইম কাটিয়ে এসে বিয়ের প্রথম রাতে ডিভোর্স চান, আবার স্বামীর অধিকার ফলান, মানে ইট ইজ সো লেম। ঈশানের বুকে আঘাত লাগে কথাটা। তিতিরের কথার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে বুকের বাঁ পাশটা। তবে সে কথার জবাব দিতে পারবে না এখন। উপায় নেই দেওয়ার। বাহু ছেড়ে দেয়, তবে মুখ স্বাভাবিক হয় না। বজ্র কঠিন গলায় বলে, এ বাড়ির বউ হওয়ার আগে এ বাড়ির মেয়ে ছিলে, সেই হিসাবে কৈফিয়ত চাচ্ছি, ধরে নে। তিতির শব্দ করে হেসে পড়ল। সব কথায় তার হাসি পায় আজকাল। বাঁকা গলায় বলল, এখন আর মেয়ের সম্পর্ক নেই। যে মুহূর্তে কবুল করেছি আপনার নামে, তখন থেকে আমি এবারই বউ। আর যে বউকে আপনি মানেন না, তার কথায় কথায় কৈফিয়ত চাওয়াটা বন্ধ করুন। একটু একটু হেজিটেট করুন, যেতে দিন আমাকে। তিতির পা বাড়াতে উদ্যত হলে আবারও বাহু চেপে ধরে চিৎকার করে বলে, ওই রাহাত নামে ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছিস? তিতির অবাক হয়। ঈশান জানার কথা না। সে আর তমা ছাড়া কেউ জানে না। তমা নিশ্চয় বলেনি। তবে মুখে বলে, এর মধ্যে গোয়েন্দাগিরি করা শেষ? হ্যাঁ, যাচ্ছি তো। পরকীয়ের বদনাম লাগাবেন? অ্যাজ ইউর উইশ, আই ডোন্ট মাইন্ড অ্যাট অল। বাই দ্য ওয়ে, যাচ্ছিস রাহাত ভাইয়ের সাথে দেখা করতে? তো তো তিথি নির্বিকার গলায় রাগ বাড়ে ঈশানে। মাথা কাজ করছে না, নিয়ন্ত্রণ করতে পারছে না নিজেকে। বাহু চেপে অন্য হাতে চেপে ধরলে তিতিরের নরম গাল। নিজের মুখ ওগায় নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে একেবারে। চোখ বন্ধ করে না তিতির। করবি না দেখা, ভুলে যা ওকে, নাহলে খুন হবে দুটো। এক তুই আর তোর ওই পাথি প্রেমিকের। ধাক্কায় পিছিয়ে যায় তিতির। ঈশান জোরে জোরে শ্বাসটুকু ফেলছে, অস্বাভাবিক রেগে। তিতিরের চোখের পানিটুকু হাতের উল্টো পিঠে মুছে নিজের জেদ দ্বিগুণ হয়। কেন মানবে সে এই লোকটার কথা? মানবে না। অধিকার ফলানো হচ্ছে কত কষ্ট করে। এখন ভুলে যাচ্ছে রাহাত ভাইকে তার প্রেমিক বলেছে, অথচ বারবার সে বলেছে রাহাত তার প্রেমিক নয়। তবু একই কথা হাজারবার। সেও মাথা নোয়াবে না, একটা কথাও শুনবে না। দু হাতে ধাক্কা মারে ঈশানকে, চিৎকার করে বলে, আপনার স্বপ্নেও ঘটবে এসব, যেতে দিন। ঈশানের মাথাখানা দপদপ করছে রাগে। তিতিরের কথাগুলো কেমন তীরের মতো বিঁধছে তার বুকের ভিতরে। মেয়েটা ধস্তাধস্তি শুরু করে দিয়েছে যাওয়ার জন্য। ঈশান দাঁতে দাঁত চেপে রইল। ইচ্ছে করছে ঠাটিয়ে চড় দিতে একটা, কিন্তু নেহাত বাড়ির মেয়ে বউদের এসব মারধর করা তার পক্ষে সম্ভব নয়। তাই মেয়েটা বেঁচে যাচ্ছে। থাপ্পড় খেতে না চাইলে যেটা বলছি মান, বাড়িতে থাকবে। তিতিরের চোখ ততক্ষণে কঠোরতায় ভরে গেছে। ঈশানের এহেন কথা তারও আত্মসম্মান লাগলো। গায়ে হাত তোলার ভয় দেখানো হচ্ছে তাকে। এখন বউ পেটানোর তালিকায় নিজের নাম লেখাবেন নাকি দেওয়ান সাহেব? এটা তো দেওয়ান বাড়ির ইমেজের সাথে যায় না। তিতিরের সোজা সাপটা খোঁচা আলগোছে এড়িয়ে গেল ঈশান। সামান্য ঘাড়ে পাকালো। মানছিস তাহলে তুই আমার বউ? অস্বীকার কখন করছিলাম? তাহলে যা বলছি মান। সেটা সম্ভব নয়। তাহলে স্বামী কীভাবে হলাম? বউ হয়ে কথা মানছিস না? তিতি বিদ্রূপের হাসি হাসল মৃদু। কথার জালে আমাকে ফেলতে পারবে না। আপনি স্বামীর কতটুকু কি পালন করছেন সেটার হিসাবে বসুন আগে। নিজের আমলনামায় ক্লিয়ার করেন, তারপর স্ত্রী হিসেবে আমি আমারও হিসেবে দেব। ঈশান দাঁত কড়মড় করে কিছু বলতে যাওয়ার আগে শব্দ করে বেজে উঠল ফোনটা। ঈশান অবশ্য ধরার কোনো তাড়া দেখতে পাওয়া গেল না। তবে
বারবার ক্রমাগত বেজেই যাচ্ছে বিছানার উপর পড়ে থাকা সেলফোনটি। অগত্যা ঈশান তিতিরকে ছাড়লো, হাত বাড়িয়ে ফোনটা রিসিভ করলো। ছবিগুলো অরিজিনাল পেয়েছি। অরিজিনাল মানে? ওগুলো তিতির ম্যাডামের নয় মহিলাটি। জানতাম। কার ফোন থেকে এসেছিল টেস্ট হয়েছে? এখনও অবধি নয়। তবে 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 ছবিগুলো। বাকি কথাগুলো ঈশানের কানে ঢুকলো না, বোঝা গেল না। দরজা শব্দ করে খুলে গেল। ঈশান কেমন একটা দুর্বল চোখে তাকালো সেদিকে। তিতির দ্রুত পায়ে বেরিয়ে যাচ্ছে রুম থেকে। তার গিয়ে আটকানো উচিত। আশ্চর্যজনকভাবে তার পা চলছে না। এক নিমেষে তিতিরের চোখের আড়ালো ধূপধাপ সিঁড়ি বেয়ে নামার আওয়াজ কানে আসলো। ঈশান আটকাতে ছুটল না। ফোনের ওপার সে ব্যক্তি অনবরত হ্যালো হ্যালো করেই যাচ্ছে। বাকি কথাগুলো তার কেমন অস্পষ্ট লাগছে। নিজেকে ধাতস্থ করে বিছানায় বসল। পুরুষ মানুষের এত অল্পতে শখ পেলে চলে? দ্রুত ছবিগুলো অল সাইবার থেকে ডিলিট কর। কুইক। করছি, কিন্তু কোথাও একটা রয়ে গেছে। এটা অত সহজে হবে না। যেভাবে পারো করো। আর পুরুষটাকে খোঁজো। এখনো অবধি পাইনি। তার কোনো ইনফরমেশন কোনো সাইবারে শো করছে না। পেলে আপনাকে জানাবো। ফোন কেটে স্তব্ধ হয়ে বসে রইল ঈশান। তিতির বোধহয় ততক্ষণে বাড়ি থেকে বেরিয়েছে। মাথাটা ব্লাঙ্ক লাগছে এই মুহূর্তে। নিজের গ্রামীণ রাস্তা পার হয়ে এসেছে তারা বহু আগে। বাড়ির গাড়ি নিয়ে বের হয়নি, কারণ বাড়ির কাছে এক ফ্রেন্ডের কথা বলে বেরিয়েছে তিতির আর তমা। লোকাল বাস না নিয়ে সিএনজি নিয়েছে। বাসে গোছাগুছি করে যাতায়াত করা অভ্যাস নয় দুজনের কারো। সন্ধ্যা পেরিয়ে 6:45 বাজে ঘড়ির কাঁটায়। আকাশে তারা ঝলমল করছে। আবহাওয়াটা শীতল, ঠান্ডা বাতাস বইছে। সিএনজিতে বাতাস আরও বেশি লাগছে। শরীর শিরশির করছে। ঠান্ডা ঠান্ডা লাগছে। তিথি রোবটের মতো নিশ্চুপ। তমা খেয়াল করলো বেশ কয়েকবার। একবার জিজ্ঞাসা করলো। সে অবশ্য বুঝতে পারছে তিতিরের অস্থিরতার কারণ। তারা গন্তব্যে পৌঁছলো রাত্রি 8:30টায়। রেস্তোরাঁয় ঢুকলো। খুব একটা মানুষজন নেই, অথচ এই সময় যে কোনো রেস্তোরাঁয় দারুণ ভিড় থাকে। দুদিন পর রমজান শুরু হবে, তাই ভিড় নেই। তা হয় কীভাবে? তাহলে তো আরও ভিড় থাকার কথা। অত ভাবাভাবি রেখে আগে থেকে বুক করা টেবিল চেয়ারে বসালো দুজন। রূপটুপ একটা রেস্তোরাঁ। এটা একটা কারণ হতে পারে। কেননা আজকাল বৃষ্টির একদম ভরসা নেই। বলা কওয়া নেই ছাড়া হানা দেয়। আয়োজন করে অসময়ে হয়তো কেউ ভিজতে চায় না, তাই রেস্তোরাঁটির রুফটপে না বসে নিচতলায় গিয়ে বসেছে। তমা তিতির মলিন মুখের দিকে তাকালো। আলতো করে হাত লাগলো তিতির হাতের উপর। ডোন্ট বি গিল্ট। এখানে তোর কোনো দোষ নেই তিতি। রাহাত ভাইকে যে তুই কখনো ভালোবাসতি না, এটা আমার থেকে ভালো আর কে জানে। হতে পারে রাহাত ভাই বহু বছর থেকে তোকে ভালোবাসে। তুই তো তার সম্মান দিতে চেয়েছিলি, কিন্তু ভাগ্য অন্য জিনিস তিতির। তোরা একে অপরের ভাগ্যে ছিল না। তিতির তাকায় তো আমার দিকে। হতে পারে, কিন্তু 2 2 4 মিলিয়ে দেখ। খোদা আমাকে শাস্তি কিন্তু ঠিকই দিয়েছে। একদম সাথে সাথে আমার দ্বারা রাহাত ভাইকে বিচ্ছিন্ন হয়েছে, আর আমার সাথে ও একই জিনিস ঘটলো। তোর বড় ভাই আমাকে। তিতির বাকিটা শেষ করতে পারবো না, গলাটা আটকেছে। ভুল ভাবছিস তিতির। ওসব কিছু না। বড় ভাইয়া অমর নয়। বিয়ের আগে কোনো মেয়েকে অসম্মান সে করতে পারে না। তোর বড় ভাইয়ের সাফাই তোরা আর করিস না দয়া করে। অসহ্য লাগে। তোমার চুপ করে। এই সময়টাতে কাউকে কিছু বুঝিয়ে লাভ নেই। রাহাত এসে যখন পৌঁছায় তখন 8টা। এর মধ্যে বাড়ি থেকে বেশ কয়েকবার ফোন এসেছে তিতিরের কাছে, আর ঘণ্টাখানেকের মধ্যে ফিরবে বলে জানিয়েছে। ড্রাইভার আসবে নিতে, সুতরাং একা যেন রওনা না দেয়। রাহাত রেস্তোরাঁর দরজায় দাঁড়িয়ে অদূরে বসে থাকা নারীটিকে দেখে প্রশান্তের হাসি আসলো। কতগুলো দিন পর ওই চাঁদবদন মুখখানা দেখলো। মনে হচ্ছে কয়েক যুগ পর। রাহাত হাতে বিশাল ফুলের বুকে। পড়ি। রাহাতের কণ্ঠে চমকে ঘাড় বাঁকিয়ে পিছনে তাকালো তিতির। তমা অবশ্য আগেই দেখেছে। তিতির ঝটপট করে দাঁড়িয়ে পড়ল। তমা উঠে দাঁড়িয়েছে। নরম গলায় সালাম দিল রাহাতকে। তুমি তমা না? জি। তিতির বলেছিল তুমি আসবে। বসো। দাঁড়িয়ে আছো কেন? তমা বসলো না, বরং চেয়ার ছেড়ে দাঁড়ালো। আপনারা কথা বলেন, আমি আশপাশটা ঘুরে একটু দেখি। রাহাত মৃদু হেসে মাথা নাড়ল। মেয়েটা বুদ্ধিমান, তাদের স্পেস দিয়ে সময় কাটানো। তমা স্থির দৃষ্টি নিক্ষেপ করলো তিতিরের দিকে। পাশটা হাতে সরে এলেও সেখান থেকে। রাহাত নিজের চেয়ারের কাছাকাছি বসলো তিতিরের। হাতে লাল গোলাপের বুকেটা এগিয়ে দিল। তিতির মলিন মুখটা সেটা হাতে নিয়ে সাইড করে রাখলো টেবিলে। কতদিন পর তোমার মুখটা দেখলাম বলো তো? এতক্ষণ ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছি। তিতির কথা বলল না, তাকাতে পারছে না অপরাধবোধে। রাহাতের মাথা বুকে রাখলো তিতিরের দিকে।
মিস করছো আমাকে? রাহাত ভাই, আমার আপনার সাথে কিছু কথা আছে। শুনবো, সব শুনবো। আপনার মা কেমন আছে? খানিকটা ভালো। তুমি যাচ্ছ ধীরে ধীরে সব। চেহারা মনে রাখতে পারে না বেশিরভাগ। খোদা জানে কতদিন দুনিয়াছে। রাহাত ভাই, তিতির আকুল কণ্ঠে চমকে তাকালো রাহাত, কণ্ঠে বিষাদ মাখা। কিছু হয়েছে পরি? আমাকে ক্ষমা করতে পারবেন? রাহাত অবুঝের মতো তাকিয়ে রইল। ক্ষমা করার কথা কোত্থেকে গেছে? ক্ষমা কেন? আমি আপনার হতে পারবো না রাহাত ভাই। রাহাত ঠিকঠাক কথা শুনল কিনা বোঝা গেল না, তবে খেয়াল করলো শ্বাস আটকে আছে। সে যা শুনল মেয়েটা কি সত্যি সেটাই বলছে? পরি, কি হয়েছে বলো তো? মন খারাপ আছে? তিথি ছলছল চোখে তাকালো। সামনের মানুষটার মতো ভালো মানুষ এ জীবনে দেখেনি। বিগত 6টা বছর তাকে আগলে রেখেছে। দূরে দূরে থেকে যে সর্বক্ষণ চোখে চোখে রাখা যায়, রাহাত তার প্রমাণ। কিন্তু সে কখনো ভালোবাসতে পারল না মানুষটাকে। তার না হতে ভালোবাসতে চাওয়াটাও পূরণ হলো। শ্বাস নিল জোরে জোরে, গলা পরিষ্কার করলো, স্পষ্ট গলা বলল, আমার বিয়ে হয়েছে রাহাত ভাই। রাহাত শব্দ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বড় বড় চোখ হয়ে গেছে চোখ জোড়া। বুকের বাপাসটা ছটফট করে উঠছে শুনে। তিতির ঠায় বসে আছে। মজা করছো না? আমাকে এতদিন যোগাযোগ করতে না পারার শাস্তি এটা? তিতির উঠে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, মজা না রাহাত ভাই, এটা সত্যি। আমার 4 দিন আগে বিয়ে হয়ে গেছে। রাহাত শব্দ করে হেসে ফেলল, বুকে আড়াআড়ি হাত ভাঁজ করলো। হেয়ালি গলে বলল, ছেলেটা কি শাহরুখ খান? তিতির বুঝলো রাহাত বিশ্বাস হয়নি। আমার কাজিন, ঈশান আরশাদ দেওয়ান, আমার স্বামী। রাহাত থমকে গেল তিতিরের স্পষ্ট জবাবে। মেয়েটা কি তবে মজা করছে না? ঈশান আরশাদ ওর স্বামী মানেটা কি? এহেন মজা করছে কেন মেয়েটা? চোখ টোক কেমন জ্বলছে তার। বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। তবে এবারও সে অনুভূতি পাশে রেখে হেসে বলল, তবে আর কি, সংসার করো, বেস্ট অব লাক। তিতির ছলছল চোখে দেখালো রাহাতের দিকে। রাহাত ভাবছে তিতির মজা করছে। এই বিষয়টা কি মজা করার জিনিস? রাহাত ভাই, অন্য কিছু বলতে পারো, এটা মোটেও মজা লাগছে না পরি। আমি সত্যি বিবাহিত এখন। তিতিরের কণ্ঠে দৃঢ়তা। এবার সত্যি সত্যি থমকালো রাহাত। গভীরভাবে পরখ করল পরির মুখখানা। এই মুখ সে কখনো মিথ্যে কথা বলতে শুনিনি। তার সাথে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়নি যে এহেন মজা করবে মেয়েটা। দু হাতে চেপে ধরল তিতিরের বাহু। তিতির আচমকা এমন আক্রমণে ভড়কে গেল, ব্যথা পেল। রাহাত চেঁচিয়ে উঠল, বিবাহিত মানে কি? না, হ্যাঁ, তুমি মিথ্যে বলছো, অসম্ভব। তিতির দুহাতে রাহাতের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো। আসার আগে ঈশানও একইভাবে চেপে ধরছিল। ঈশানের আক্রমণ এখনো বেশ জখম জায়গাটা। একই স্থানে রাহাত অনিচ্ছাকৃত আঘাত যন্ত্রণা দিচ্ছে খুব। ব্যথায় টপটপ করে পানি পড়ল চোখ থেকে। এটা মজার বিষয় আপনার কাছে? আই এম ম্যারিড, ছাড়ুন এবার। তিতিরের কঠিন কণ্ঠে রাহাত বাকরুদ্ধ হয়ে গেল। তিতির কথাগুলো সোজা বুকে গিয়ে লাগলো। বিয়ে, বিবাহিত, তিতির, ঈশান, স্বামী, এসব শব্দগুলো কেমন আঘাত করছে মস্তিষ্কে। এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিল তিতিরকে। তিতির খেই হারিয়ে ধাক্কা খেলো পিছনের চেয়ারটার সাথে। রাহাত দু হাতে মাথা খামচে ধরে আছে। চুল ছিঁড়ে ফেলবে হয়তো। চোখ রক্তিম হয়ে গেল। উন্মাদের মতো তেড়ে এলো তিতিরের দিকে। তিতির আচমকা ধাক্কায় ব্যথা পেয়েছে পিঠে। সোজা হওয়ার আগে আবার রাহাত দুহাত খামচে ধরল তার বাহু। যতটা না শারীরিক যন্ত্রণা হচ্ছে, তার চেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছে তাকে এই স্পর্শ। সে বিবাহিত, অন্য পুরুষের ছোঁয়া তাকে ছোঁবে না। তিতির শরীর কেমন করে উঠল। অস্বস্তিতে ছেয়ে গেল গোটা শরীর। কিন্তু ছাড়ল না তাকে রাহাত। তোমরা মেয়েরা এমনই, সব মেয়ে এরকম। আমাকে বিয়ে করে আশ্বাস দিয়ে বাড়িতে এসে বউ সেজে অন্যের নামে কবুল পরশে চরিত্রহীনের মতো বেইমানি করতে বাধল না একবার? তিতির নরম মুখের ভঙ্গি এবার পাল্টালো। রাহাতের কথা আত্মসম্মানে আঘাত রাখলো তাকে। বিয়ের আশ্বাস দিয়ে বেইমানি করা মানে কি? গায়ের সকল জোর খাটিয়ে ধাক্কা দিল রাহাতকে। লোকটা পুরো পাগলের মতো করছে, চোখ মুখ উদ্ভ্রান্তের মতো। আপনি আমাকে এভাবে কখনো বলতে পারেন কল্পনাতে আশা করিনি। ছি রাহাত ভাই, আমি বেঈমান, চরিত্রহীন? তিতিরের এহেন চিৎকারে হুঁশে ফিরে আসলো রাহাত। চমকে গেল। কি বলে ফেলছে তিতিরকে? তারপরই চরিত্রহীন বলছে মানে? মাথাটা খারাপ হয়ে গেছে তার? না হলে চোখে মুখ থেকে কেটে গেল তখন রাজ্যের অসত্তা। ব্যস্ত হাতে এগিয়ে গেল তিতিরের দিকে। দু হাতে বাড়িয়ে জড়িয়ে নিতে চাইল তিতিরকে। তিতির ছিটকে পিছল। ছোবেন না আমাকে দয়া করে। আমাকে এ ধরনের কথা বলার আগে একবার মনে হলো না পুরোটা শোনা দরকার আপনার? এই আপনার ভালোবাসা? যাকে ভালোবাসেন তার কথা দুদণ্ড শোনার সময় নেই, ধৈর্য নেই, তার এক্সপেকটেশন শোনার দরকার নেই? পড়ি আমি
আমাকে শেষ করতে দেবেন দয়া করে। রাহাত 2 পা পিছিয়ে গেল। তিতিরকে বলা এত বিশ্রী কথা অনুতাপে পড়ছে সে। আপনাকে এই জীবনে কখনো বলেছিলাম ভালোবাসি? বলেছিলাম? বলিনি। এতগুলো বছর সেটা বার আমাকে এমন সময় ইশারায় ইঙ্গিত দিয়েছিলেন আমি সিডিউস করেছিলাম, ভালোবাসা ভিক্ষেছিলাম না তো। আশেপাশে হাজার হাজার মেয়ে, আপনার পিছনে লাইন, সেই লাইন আপনি আমাকে দেখিয়েছিলেন কখনো? তাহলে আমাকে ভালোবাসলেন কেন? আমি তো ভালোবাসিনি আপনাকে ভালো। তিতিরের কথাগুলো পাথর হয়ে শুনছে রাহাত। মেয়েটির সব কথা শুনতে চায় এখন সে। তিতির 2 হাতে চোখ মুছল নিজের, একই স্বরে বলল, আপনি আমাকে ভালোবেসেছিলেন। কি দেখে কেন জানি না, সব কুনজর বাজে জিনিস থেকে বাঁচিয়েছেন অনেকবার, এক প্রকার আগলে রেখেছেন। আমি এক জীবনে আপনার থেকে সম্মান এখন অবধি কোনো পুরুষকে করিনি। তাই আপনি যখন ভালোবাসা বলেছিলেন আমি চাচ্ছিলাম আপনি সেটা বলেন। কারণ আপনার প্রতি আমার সম্মান কৃতজ্ঞতা ছিল, ভালোবাসা নয়। এটা কিন্তু আপনিও জানতেন। তাই বিয়ের প্রস্তাব আপনি দেওয়ার পরে নিজেই বলেছিলাম এটাকে অ্যারেঞ্জ ম্যারেজ মনে হয়। আমার জীবনে কেউ ছিল না আপনার মতো ভালো মানুষের ভালোবাসাকে অসম্মান করতে মন সায় দেয়নি আমার। কিন্তু বাড়িতে গিয়ে যখন বুঝলাম পরিস্থিতি অন্য, আমার নানুর শেষ ইচ্ছা, আমার মৃত মায়ের শেষ ইচ্ছে এটা, আমি পরিবারের বিরুদ্ধে যেতে পারিনি। তবে দোষ আমাকে দেওয়ার আগে নিজের খামখেয়ালি কথা ভাবলেন না, তাই না? আপনাকে ওই কয়েকদিনে হাজার হাজার বার কল করেছি আমি। আপনাকে দেওয়া কথার খেলাপ করতে চাইনি। আমি চেয়েছিলাম আপনি আসুন আমার বাড়িতে, কথা বলুন, তারপর যা হওয়ার হবে। আমার দিক থেকে অন্তত আমি সুস্থ থাকতে চাই। দিন শেষে কাউকে ঠকিয়েছি বলে যেন আমার দিকে কেউ আঙ্গুল তুলতে না পারে, অথচ সেটাই করলেন আপনি। একতরফা আমাকে দোষ দিয়ে গেলেন। রাহাতের গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। তিতিরের দোষ নেই। আর না তো তিতির এতক্ষণ বলা একটা কথা ভুল। মেয়েটা তাকে কখনো ভালোবাসতে পারেনি। তারপর তার ভালোবাসাকে স্বীকৃতি করতে চেয়েছিল। তার ভুলে হারালো পরিটিকে। আমার যা বলার বলা হয়ে গেছে রাহাত ভাই, আমি অনুতপ্ত। আমার দেওয়া কথা আমি রাখতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। তবে আপনি যা বললেন, যেটা যদি সত্যি আপনার ধারণা হয়ে থাকে, সেই ধারণার জন্য আমি আপনাকে ক্ষমা করব না। আমি নিজের চরিত্র নিয়ে একটা বাজে কথা শুনতে রাজি নই। দিদি টেবিলের উপর ফোন হাতে নিয়ে ঘুরতে ধপ করে শব্দ হলো। অনুভব করলো তার পা আষ্টেপৃষ্ঠে ধরে ফেলেছে কেউ। হতভম্ব হয়ে গেল তিতির। ঝট করে ঘুরে দিল, কিন্তু পায়ের বাঁধন আলগা হলো না। রাহাত হাঁটু গেড়ে পা জড়িয়ে বসা মেঝেতে। তারা ঝলমল করছে। 8:30 বেজে গেছে। রাত গভীর থেকে হচ্ছে ধীরে ধীরে। যদিও শহরের আবহাওয়াটা এখন সবে সন্ধ্যা। তিতির এসে 5 তলায় একটা রেস্তোরাঁয়, শহরের সর্বাধিক জনপ্রিয় একটা রেস্তোরাঁ। সেখানকার 4 তলা করিডোরে টেবিলের উপর কফির মগ নিয়ে বসে আছে তমা। 1 তলা থেকে শুরু করে একদম 5 তলা অবধি মানুষের গিজগিজ। আশ্চর্যজনকভাবে রুফটপে মানুষ নেই। এমন একটা ভাবতে ভাবতে এখানে ওয়েটারকে জিজ্ঞাসা করে জানতে পারল ইমতিয়াজ রাহাত নামে একজন ব্যক্তি বিশেষ কারণে আজকে রেস্তোরাঁর রুফটপটা ভাগ বুক করে নিয়েছে। কফিতে চুমুক দিল তমা। দীর্ঘশ্বাস ফেলল। রাহাত ভাই সত্যি পাগলের মতো ভালোবাসে তাকে, তাতে এক ফোঁটা সন্দেহ নেই। কিন্তু জীবন কখন কাকে কোথায় এনে দাঁড় করায় সেটা কি তারা মানুষজাতি জানে না? জানে না। বাইরে তাকায় তমা। নিচ থেকে রাস্তা দিয়ে সারি সারি গাড়ি ঘোড়া চলছে। রমজানের আগে মানুষজনের ব্যস্ত আনাগোনা শহর জুড়ে। ফোনে টুংটাং মেসেজ আসলো। অলস ভঙ্গিতে ফোন হাতে নিল। সবেতেই কফি চুমুক দিয়েছে বেচারা। ফোনের দিকে চোখ যেতে মাথায় উঠল কফি, কেসে উঠল, ছলকে পড়লে গায়ের উপর। তাড়াতাড়ি হাতের কাপড় টেবিলে রেখে টিস্যু দিয়ে জামাকাপড় মুছে ফেলল। কাঁপা কাঁপা হাতে মেসেজটা আবার বের করলো। মেসেজ ঈশানের মেসেজ। তো আমার রিপ্লাই করতে সাহস পাচ্ছিল না। রিপ্লাই করতে হাত বাড়াতে আবার কল ভেসে উঠল। ফোনে কপাল চাপড়ালো তোমার। রিসিভ করলো। গলা কাঁপছে তার। বড় ভাইয়া, লোকেশন সেন্ড কর। ভাইয়া, যেটা বললাম কর। আমরা আর 5 মিনিটের মধ্যে রওনা দিব ভাইয়া। বাড়ি থেকে গাড়ি এসে যাবে। তমা। ঈশানের বাড়ির কণ্ঠে থতমত খায় তমা। ঈশানকে তারা কম বেশি সবাই জমের মতো ভয় পায়। ব্যস্ত গলা বলে, দিচ্ছি ভাইয়া, আর আমি আসার আগে এক পাও বের হবি না ওখান থেকে। তমা ফোন কাটলো। সর্বনাশ হলো বলে। ঈশান এসে যদি রাহাতকে তিতিরের সাথে দেখে, খুনাখুনি হতে পারে। সম্ভব নয়। ঈশানের রাগছে জানে। এছাড়া তিতির তো ক্ষেপে আছে ঈশানেরও উপর। আর তিতিরের বিয়ের কথা শুনে রাহাত ভাইও কেমন আজ করছে খোদা।
তিনজনে একসাথে হলে চতুর্থ বিশ্বযুদ্ধ ঘটে যাবে। তমা কফির বিল দ্রুত মিটিয়ে ছুটল এক প্রকার ছাদের দিকে। রাহাদের এমন কাজে আকাশ থেকে পড়ছে তিতির। লোকটা পা জড়িয়ে বসে আছে মেঝেতে। তিতির হাত থেকে শব্দ পড়ল, পার্স আর ফোনটা। সেদিকে নজর দিল না, বরং দ্রুত সরাতে চাইল রাহাতকে, টেনে তুলতে চাইল। রাহাতের শক্তপোক্ত ভারী শরীর এক চুলও নড়ল না। রাহাত উল্টে আরো শক্ত করে ধরল তিতিরের পা। রাহাতের স্পর্শ আর শরীর সইতে পারছে না, গা গোলাচ্ছে। কারণ কি? ঈশানের মুখটা ভেসে আসছে তার। স্বামী হয়ে লোকটা যা করছে তার সাথে, অন্য মেয়েকে নিয়ে একই কাজ সেও কখনো করতে পারবে না। অত দূর যাওয়া, অত দূর ভাবতেও পারবে না অন্য পুরুষ তাকে ছোবে। না মানলেও ঈশান তাকে স্ত্রী হিসাবে, কিন্তু বিয়েটা তো বৈধ, পবিত্র। সে পবিত্র, অন্য পুরুষের ছোঁয়া সে কিভাবে অপবিত্র করবে কেন? তবে রাহাতের প্রতি একরাশ মায়া কাজ করলো। লোকটা পাগলের মতো হু হু করে কেঁদে যাচ্ছে, তার পা চেপে। রাহাত ভাই, পাগল হলেন আপনি? উঠুন প্লিজ। রাহাত নড়ল না, দুদিকে বাচ্চার মতো মাথাটা পড়ি। যা বলছি ভুলে যাও। হ্যাঁ, আমি রেগে বলছি, আমাকে ছেড়ে যেতে। ছেড়ে যাবে কেমন? আমি না মরে যাব, শেষ হয়ে যাব। ছেড়ে যাবে না কেমন? রাহাতের আর্তনাদ বুক ভারী হয়ে এলো তিতিরের। লোকটা বাচ্চাদের মতো করছে। নিজের চোখ দিয়ে গড়িয়ে পড়া নোনা জল হাতের উল্টো পিঠ দিয়ে মুছল। আমি আমার কথা রাখতে পারিনি রাহাত ভাই, আমাকে আপনি ক্ষমা করবেন। রাহাত আরো জোরে করে বসলো। তিতিরের পাটা ছেড়ে শটাং দাঁড়িয়ে জাপটে বুকে চেপে ধরলো তিতিরকে। না, না, এভাবে বলবে না। আমি বাঁচবো না তোমাকে যা, সম্ভব না একদম। পরি দেখো, শ্বাস নিতে পারছি না। ঈশানা তোমাকে কি ভালোবাসে বলো? আচ্ছা ধরলাম ভালোবাসি, কিন্তু আমি তো আরও আগের থেকে ভালোবাসি। যা বলবে সেভাবেই বলবে, সেভাবেই থাকবো আমি, সেভাবেই ভালোবাসবো। আমাকে ছেড়ে যেও না, হ্যাঁ? যেও না কিন্তু। তিতির শরীর অবশ হয়ে আসছে, গা গোলাচ্ছে এবার। রাহাত তাকে ছাড়ছে না, অথচ তার শরীর ঝলসে যাচ্ছে। মনে হচ্ছে ধস্তাধস্তি করতে সরে যেতে। ঈশানের মুখটা ভেসে আসছে তার সামনে। স্বামী নামক বৈধ পুরুষের অস্তিত্ব ভাসছে সবখানে। হোক সে স্বামী তাকে স্বীকৃতি দেয়নি, হোক সেও দূরে চলে যাবে, তবুও রাহাতের স্পর্শ সে মানতে পারছে না। হু হু করে কেঁদে ফেলল তিতির। রাহাত চমকে ছেড়ে দিল। পড়ি, কাঁদে না প্লিজ। সরি, খুব সরি, ব্যথা দিয়ে ফেলেছি। হ্যাঁ, আর দেবো না, ছেড়ে যেও না। হ্যাঁ, আই পড়ি। তিতির দু হাতে মুখ চেপে কেঁদে যাচ্ছে। রাহাত এবার এগিয়ে আসতে বেশ খানিকটা হুড়মুড়িয়ে পিছিয়ে গেল। গায়ের ওড়নাটা সুন্দর মতো দ্রুত হাতে ঢেকে ফেললো গোটা শরীর। এক হাত সামনে বাড়িয়ে থামতে বলল রাহাতকে। কান্না মাখা বলল, নিজেকে সামলান রাহাত ভাই, আমি এখন অন্য কারো বিবাহিত স্ত্রী। অন্য কারো স্পর্শ আমার শরীরে, আমার এখন আপনার সামনে দাঁড়ানো পাপ। সেখানে আপনি আমাকে ছোবেন, স্পর্শ করছেন, দয়া করে আর ছোবেন না। রাহাতের বুকটা ঝাঁঝরা হয়ে গেল। এই পরী শরীরে অন্য পুরুষের স্পর্শ মানে কি? এই কথা তাকে শুনতে হলো, এও মানতে হলো। মরে গেল না কেন? এ কথা শোনার পর এতগুলো বছর ধরে পাগলের মতো ভালোবাসা চাতক পাখির মতো আগলে রেখেছে। কয়েকদিনের ভুলের জন্য খোদা তাকে গোটা জীবনের জন্য কেড়ে নিল মেয়েটাকে। তারপরে অন্য পুরুষের হয়ে গেল। ও খোদা, দম বন্ধ হয়ে আসছে আমার, মরে যাচ্ছি আমি সত্যি। এই তিতির, পড়ি, মরে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছে, একটু দয়া করো, আমাকে ছেড়ে যেও না, বাঁচবো না তো আমি। আল্লাহ। তমা এসে দাঁড়িয়েছে সিঁড়ির গোড়ায়। খোলা আকাশের নিচে ফেরি লাইটের ঝলমলে আর এক অসহায় প্রেমিক পুরুষ উন্মাদের মতো বসছে, কাঁদতে, ভালোবাসা ভিক্ষে চাইছে। তিথি পাথরের মতো দাঁড়িয়েছে, সেও কাছে। কারো কিছু করার নেই এখন। তমা দীর্ঘশ্বাস ফেলল। ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় তিতিরের সামনে। মেঝেতে পড়ে থাকা রাহাতের সেলফোনখানা অনবরত বেজে যাচ্ছে। তমা সেদিকে তাকালো। নাম্বারটা রাহাতের মা নামে সেভ করা। তমা ফোনটা হাতে এগিয়ে দিল রাহাতের দিকে। রাহাত কোনো দিকে খেয়াল নেই। সে তো তিতিরের জন্য কাঁদতে ব্যস্ত। ফোনে এবার ভেসে আসলো একসাথে কয়েকটা মেসেজের নোটিফিকেশন। না চাইতে পড়ে ফেলল তমা। চমকে তাকালো রাহাতের দিকে, গলা চিরে আর্তনাদ করলো, রাহাত ভাই, আপনার মা? রাহাত এক নিমেষে কান্না থামালো। তোমার হাত থেকে ছোঁ মেরে ফোনটা নিল, স্তব্ধ হয়ে গেল। পাগলের মতো তিতিরের দিকে এগিয়ে এলো। পড়ি, আমার মা? আমার মা ভালো নেই পড়ি। আমি কোনো একদিন যাব, এখন বলো, তোমাকে হারাতে পারবো না আমি। আমার মা, আমি কিন্তু আসবো আবার তোমার কাছে, অপেক্ষা করো কিন্তু, পালাবে না কিন্তু। উন্মাদের মতো ছুটে বেরিয়ে গেল রাহাত। তিতিরের মাথা ঘুরছে, ঝড় বয়ে গেল এক প্রকার। তাল হারিয়ে পিছনে হেলে যেতে আগলে ধরো তমা। দ্রুত বসলো চেয়ারে, বুকের মধ্যে জাপটে ধরলো বোনকে। ঠিক আছে তিতির, কিচ্ছু হয়নি, এভরিথিং ওকে। তিতির শব্দ করে কাঁদছে এবার। কান্নার পানিতে নিমেষে ভিজে উঠলো তমার জামা কাপড়। তমা মাথায় হাত বুলেছে, কিচ্ছু হয়নি বোন, বললাম তো, তোর কোনো কিছু দোষ নেই, যা হচ্ছে তোর
কিছুতেই হাত নেই। আমি সব এলোমেলো করে ফেললাম তমা। রাহাত ভাইয়ের মা। মেয়েটা ফুঁপিয়ে উঠছে বারবার। তমা শক্ত করে এসব বলে না। খোদা যা পরিকল্পনা করেছেন সেটাই। আমার শরীর কী হয়েছে? আমাকে স্পর্শ করলো অন্য কোনো পুরুষ। রাহাত ভাই আমাকে। তমা চমকে উঠল। সে অনেক পরে এসেছে। তার আগে কী ঘটছে তার সম্পর্কে অবগত নয়। ব্যস্ত হয়ে বলল, কিছু করেছে তোর সাথে? আমাকে জড়িয়ে ধরলো কেন তমা? আমি বিবাহিত। তমা কী বলবে ভেবে পেল না। জঘন্য একটা মুহূর্তে মধ্য দিয়ে যাচ্ছে মেয়েটা। বরাবর এসব বিষয়ে সে সতর্ক। বিয়ের আগে কোনো ধরনের সম্পর্কে জড়াতে চাইতো না। তার উপর এখন বিবাহিত। তারপরেও অন্য পুরুষ তাকে জড়িয়ে ধরছে। বিষয়টা স্বাভাবিক লাগলো তমা চেনে বোনকে। তিতির জন্য এটা বিশাল। কিছু হয়নি তিতির, শান্ত হয়। এসব কিছু না, ঈশান ভাই আসছে। তিতির চোখ মুখ তুলল, চোখ লাল হয়ে গেছে। গাড়ি পার্কিং করে হন্তদন্ত হয়ে ছুটতে ধাক্কা লাগলো এক আগন্তুকের সাথে। ঈশান নিজের উপর বিরক্ত। দোষটা তারই। ব্যস্ত হাতে নিজের ফোন তুলে রাস্তা থেকে বলল, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আগন্তুক এক সেকেন্ড দাঁড়াল না। বড্ড তাড়াহুড়োয় বুঝি। ঈশান তার পায়ের কাছে পড়ে থাকা লোকটার মানিব্যাগ পেল। দ্রুত হাতে তুলে দেওয়ার জন্য খুলল, কিন্তু ততক্ষণে চোখ আড়াল হয়ে গেছে আগন্তুকটা। এবার ঈশান বিরক্ত হলো লোকটার উপর। এত তাড়াহুড়ো করে কী লাভ? সেই তো মানিব্যাগটা ফেলে গেলে। দুদিন হতাশায় মাথা ঝেড়ে মানিব্যাগটা খুলল। কোনো আইডিয়া আছে কিনা দেখা। মানিব্যাগটা খুলে চোখ বড় বড় হয়ে গেল। হাতের মুখ শক্ত হয়ে গেল। এক এক পাশে সুন্দর মতো আটকে আছে এক রমণীর ছবি। ঈশান ছবিটা হাতে নিল। উদাস হয়ে তিতিরের দিকে তাকিয়ে আছে আকাশের দিকে। ছবিটি সম্ভবত হঠাৎই তোলা। ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে মেয়েটা। গায়ের ক্রপ টপ আর স্কার্ফ। গোসল করে ছাদে উঠেছিল হয়তো। নিজের অজান্তে অস্ফুট স্বরে বেরিয়ে এলো একটা নাম, রাহাত। দাঁতে দাঁত চেপে ছবিটা একটানে ছিঁড়ে ফেলল ঈশান। মানিব্যাগে আর কিচ্ছু নেই। ছুরি ফেলে দিল রাস্তায়। মাথাটা গরম হয়ে গেছে আগের থেকেই। আর এক ধাপ হলো। গটগট পায়ে ঢুকলো রেস্তোরাঁয়। তমা জানিয়েছে তারা রুপটপে। লিফটে উঠে মিনিট পাঁচেকের মধ্যে এসে দাঁড়ালো ছাদে। তিতি চুপচাপ বসে আছে পাশে। খানিকটা দূরে বসে তমা। তমা ঈশানকে দেখে দাঁড়িয়ে পড়ল। ভয়ে গলা শুকিয়ে গেছে। ঈশান দ্রুত পায়ে এসে দাঁড়ালো তিতিরের সামনে। ভীষণ রেগে গেছে। না করার পরে মেয়েটা এসেছে ওই ছেলেটার সাথে দেখা করতে। খুন করতে ইচ্ছে করছে। নিজের সামনে চেনা পরিচিত সেই ঘ্রাণ। মানুষটার অস্তিত্ব টের পেয়ে মুখ তুলল তিতির। ঈশান রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়েছে। তাকে মেরে ফেলবে এমন মনে হচ্ছে। তিতির নির্বিকার রূপে মেজাজ হারালো। ঈশান থাপ্পড় মারার জন্য হাত তুলবে, তবে ততক্ষণে তমা এসে জাপটে ধরল। ভাইয়া করছোটা কি? নিজের একই দৃষ্টি ঈশান নিক্ষেপ করলো তমার দিকে। তমা ভয় পেলেও ভাইয়ের হাত ছাড়ল না। ঈশান হ্যাঁচকা টানে ছাড়িয়ে নিল তমার হাত। জোরে জোরে শ্বাস নিল। রাগ কন্ট্রোল আনতে চাইল। তিতিরকে কিছু বলতে যাবে সে সময় হঠাৎ এক অভাবনীয় ঘটনা ঘটিয়ে বসলো তিতির। দুহাত বাড়িয়ে শক্ত করে আঁকড়ে ধরল ঈশানের কোমর। মুখ গুজল ঈশানের পেটে। এক মুহূর্তের জন্য বনে গেল ঈশান। তমা চমকেছে, তবে সেখানে দাঁড়িয়ে থেকে কাবামে হাড্ডি হওয়া মতো ভুল করলো না। আবার নেমে গেল, যাওয়ার সাহস করলো না। ঈশান মেয়েটাকে আবারও মারধর করলে কে আটকাবে? সরে গিয়ে ঘুরে দাঁড়িয়ে রইল রেলিং ঘেঁষে। ঈশান দু হাত দুপাশে ঝুলছে। তার কয়েক সেকেন্ডে যেন হার্টবিট থেমে গেছে। খেয়াল করলো প্রচণ্ড রেগে মেয়েটাকে আঘাত করে এসেছিল, অথচ মুখ দেখে একটা কথা বলছে না। পা শক্ত হয়ে আটকে গেছে মেঝেতে। তিতির চেয়ারে বসা। বেশ শক্ত করে জড়ানো আছে ঈশানের কোমর। শরীরে কারেন্টের শক লাগছে ঈশানের। মুখ গুজে আছে মেয়েটা। কাঁদছে কি? শার্ট ভিজে যাচ্ছে। ঈশান মেয়েটার মুখ তুলে চাইল। তিতিরের শরীর কেঁপে কেঁপে উঠছে। ঈশান মনটা নরম হলো। শীতল শান্ত গলায় রাখলো, তিতির 5 মিনিট প্লিজ। তিতির ছেড়ে তো যাবেনি, একটু শ্বাস নিতে দিন দয়া করুন। আর বলবো না কখনো, এই শেষ, এই প্রথম। ঈশানের বুকের ভিতর কি হলো? ধক ধক করে শব্দ জোরাল হলো। মেয়েটা কি হলো বুঝতে পারছে না। আবার টেনে সোজা করার চেষ্টা করলো। তিতিরের সোজা হলো। ফর্সা পুতুলের মতো মুখটা রক্তিম, ফোলা ফোলা মুখটা কান্নার জন্য আরো ফোলা লাগছে। কি মায়াবী লাগছে। তিতির এবার মুখ তুলে চমকে উঠল। সে কি করে বসেছে এখন? খেয়াল হতে দাঁড়িয়ে পড়ল চেয়ার থেকে। দু হাতে ঝটপট করে চোখ মুছল। তমাকে খুঁজল। তমা খানিকটা দূরে, সামনে ঈশান। নিজেকে শতবার ধিক্কার জানালো। আবেগের বসে নিজের আত্মসমর্পণ বিসর্জন দিয়েছিল এই বেঈমান লোকটার কাছে। 2 কদম পিছিয়ে গেল। তমা, আমি নিচে যাচ্ছি, আয় প্লিজ। তিতির এক ছুটে গেল। ঈশান ঠায় দাঁড়িয়ে
হতভম্ব, স্তম্ভিত। কি হলো বুঝতে বা খানিকটা সময় লাগলো। তমা ততক্ষণে এসে দাঁড়িয়েছে ভাইয়ের পাশে। ঈশান তাকিয়ে আছে তিতিরের প্রস্থানে বসে। সে কিছু জিজ্ঞাসা করার আগে এক এক করে ঘটে যাওয়ার সব ঘটনা জানালো ঈশানকে। ঈশান মুখের দিকে তাকানো যাচ্ছে না। তমা ঢোক গেল। ভাইয়া, তিতিরের কোনো দোষ নেই। গাড়িতে গিয়ে বস। ভাইয়া, এবার তুই থাপ্পড় খেতে না চাইলে গাড়িতে গিয়ে বস ওকে নিয়ে। সাজের মায়া পর্ব 6। পুরো গল্পটা প্লেলিস্টে কন্টিনিউ দিব।